আমার কাঠগোলাপকে এভাবে কষ্ট দেওয়ার পরিণাম ভালো হবে না। শুধু সময়ের অপেক্ষা করছি আমি। আমি চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছুই জানি না। আমার কাঠগোলাপকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। আর একজন আহত সিংহ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণাও ওদের নেই। আমি বোঝাবো ওদের সেটা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসবের মাঝে দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পেল জায়ান। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখে নূর দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। জায়ান সরে আসলো খানিকটা, তারপর বলে, আয় ভেতরে আয়। না, এখন ভেতরে আসবো না, তুমি শুধু খাবারটুকু রাখো। আমার ক্ষুধা পেয়েছে। ভাবি অনেক ডেলিশিয়াস রেসিপি রান্না করেছে, তা দেখে যে আমার ক্ষুধা আরো বেড়ে গিয়েছে। কথাগুলো এক নাগারে বলে জায়ানের হাতে খাবারের ট্রেটা দিয়ে দিল। ফের বলল, ভাবি কি করো? ক্ষততে মলম লাগিয়েছ? হ্যাঁ লাগিয়ে দিয়েছি, ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা আমি যাই। নূর চলে আসলো সেখান থেকে। নূরের ভালো লাগছে না। আজকে ভেবেছিল জায়ান আসলে জায়ানের সাথে বিগত ঘটে যাওয়া সকল ঘটনা জায়ানকে জানাবে। জায়ানের কাছে বললে মনটা হালকা হবে, তাহলে ওকে আর এত চিন্তা করতে হবে না। ওর ভাই তো বেস্ট, তার কাছে সবকিছুর সাজেশন থাকে। তবে আজ চেয়েও বলতে পারলো না আরবি ব্যথা পেয়েছে। এই কারণে ওর ভাই অফিসেও গেল না। সেখানে এইসব বিষয়ে আজ আলোচনা না করায় শ্রেয় মনে করলো নূর। খাবারের ট্রেটা সাইড টেবিলে নিয়ে রাখলো জায়ান। নূরের বলা কথাগুলো মনে করলো। তার মানে আজ এই সকল রান্না আরবি করেছে। ও অভিমান করেছে, সেই জন্য ওকে মানাতে এত এত রান্না করেছে মেয়েটা। ওকে খুশি করতে গিয়ে আবার ব্যথাও পেল। না, আর কি অভিমান রাখা যায়? অবশ্য প্রেয়সী সে আবেদনময় রূপ দেখে ওর রাগ অভিমান তো সেই ক্ষণেই ধুয়ে মুছে মাটিতে পড়ে গিয়েছে। জায়ান ক্ষীণ হাসলো, তাকালো আরবির দিকে। কি সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। ঘুম থেকে তুলতে ইচ্ছা করছে না আরবিকে। উল্টো আরবিকে ওর বুকের মাঝে নিয়ে আদুরে বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে ওর নিজেরও ঘুমাতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এমনটা ভাবলে তো হবে না। 3:37 বাজে, মধ্যাহ্ন ভোজনের সময় গড়িয়েছে অনেকক্ষণ। মেয়েটা এখনো না খাওয়া। আরবিকে জাগাতে মন না চাইলেও জাগাতে হলো জায়ানের। আরবির নরম গালে ওর নিরেট হাতটা আলতোভাবে ছুঁয়ে দিয়ে ধীরস্বরে ডেকে উঠল, আরবি, আরবি ওঠো, আবার পরে ঘুমিয়ে নিও, ওঠো। এক নাগারে এভাবে ডাকায় আরবি নড়ে চড়ে উঠল। প্রথমে ভ্রু কুচকে রাখলো কতক্ষণ। ওর ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। পরপর জায়ানের কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতে ঝট করে চোখ মেলে চাইল। জায়ানের মুখশ্রীটা দেখতেই চটজলদি উঠতে নিতে পায়ের পাতায় টান লাগলো। সাথে সাথে ব্যথায় মৃত্যু আর্তনাদ করে উঠল আরবি। জায়ান চমকে গেল। পরপর আরবিকে নিজের সাথে আগলে নিল। আরবি চোখ মুখ কুচকে ব্যথাটা হজম করার চেষ্টা করছে। পোড়া জায়গাটাতে চামড়াগুলো টান লাগছে, যার ফলে এখন অসম্ভব জ্বালা পোড়া করছে। আরবি নিস্তেজ হয়ে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান আরবি চুলগুলো গুছিয়ে সেগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। এরপর নরম গলায় বলে, বেশি ব্যথা হচ্ছে? আজ সারাটা দিনে জায়ান আরবির সাথে কথা বলেনি, গম্ভীর মুখ করেছিল। তাই এখন স্বামীর নরম কণ্ঠের আওয়াজ শুনে যেন আরবি নিজেকে সামলাতে পারল না, কান্না করে দিল। জায়ান বুঝলো তার বউটা কেন কাঁদছে। জায়ান আলতো হাতে আরবির চোখের জলগুলো মুছে দিতে দিতে বলে, কাঁদছো কেন? এখানে কান্নার মতো কি বলেছি আমি? আমি কি তোমায় বকেছি না মেরেছি? আরবি দুহাতে জায়ানের পিঠের টি শার্ট মুঠো করে ধরল। জায়ানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে মেয়েটা। সেভাবেই মাথা নাড়িয়ে না বুঝালো জায়ানের প্রশ্নের উত্তরে। জায়ান হেসে বলে, তো কাঁদছো কেন? আরবি কান্না ভেজা কণ্ঠে বলে উঠলে, আপনি অনেক খারাপ। আমার সাথে আজ সারাদিনে একটাবারও কথা বলেননি। আমি কতগুলো ফোন করলাম, একটাও ধরলেন না। মেসেজ করেছি, তা সিনই করলেন না। রিপ্লাই তো দূরের কথা। আপনি অনেক খারাপ। জায়ান মিছিমিছি আরবির হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সহ্য করতে না পেরে এক পর্যায়ে আরবি নিজেই রেগে গেল। তারপর কামড় বসিয়ে দিল জায়ানের বুকের বাঁ পাশে। খুব জোরে সোরে কামড়টা দিয়েছে। জায়ান ঠোঁট কামড়ে ধরে ব্যথাটা সহ্য করে নিল। তাও টু শব্দ করলো না। করুক না মেয়েটার যা মন চায়। ওই তো একমাত্র পুরুষ আরবির জীবনে, যার কাছে আরবি মন খুলে সব করতে পারবে। ওর যা ইচ্ছে করবে, সব করবে। শুধু অন্যায় কাজ না হলে আরবির কোনো কাজে জায়ান বাধা দিবে না। আর আজ তো এই মানুষটা তো আরবির। ওর সাথে মেয়েটা যা মন চায় করবে, সেখানেও বাধা দেওয়ার কেউ না। এদিকে রাগ কমে আসলে নিজেও জায়ানকে ছেড়ে দেয় আরবি। তাকিয়ে দেখে জায়ানের টি শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে। তার মানে বেশ জোরেই কামড় দিয়েছে ও। রক্ত দেখে ঘাবড়ে গেল আরবি। তড়িঘড়ি করে জায়ানের টি শার্টটা খোলার জন্য যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে জায়ান নিজেই সাহায্য করলো আরবিকে। আরবি দেখলো ওর দাঁতের ছাপ বসে গিয়েছে, সেই সাথে জখম হয়ে গিয়েছে জায়গাটা। আরবি কাদো কাদো মুখে তাকালো জায়ানের দিকে। জায়ান আরবির মুখের এক্সপ্রেশন দেখে হাসছে। জায়ানকে হাসতে দেখে আরবি ঠোঁট ফুলিয়ে বলে, আপনি হাসছেন? কতটা জখম হয়ে গিয়েছে? জায়ান আরবির ঠোঁটে হাত ছোঁয়ালো।
হালকা কাঁপলো আরাবি। জায়ান মুচকি হেসে বলে, তোমার এই ইঁদুরের মতো দাঁতের আঘাতে আমার কিচ্ছু হয় না। তাই বলে একটুও ব্যথা পাননি? আপনি যখন আমার সাথে এমন করেন আমার তো খুব ব্যথা লাগে। অবশ্য আপনি তো এতটা জোরে দেন না, তাও আমার সহ্য হয় না। আর আমি তো কতটা আঘাত করেছি। আরাবি নিজেও বুঝলো আরাবি মুখ ফসকে কি বলে ফেলেছে। এদিকে আরাবির কথা শুনে শব্দ করে হাসলো জায়ান। জায়ানের হাসিতে টনক নড়ল আরাবির। ছি ছি ছি, কি বলে ফেললো ওসব! এই লোকটার সাথে থাকতে থাকতে এখন নিজেও নির্লজ্জ হয়ে যাচ্ছে। লজ্জায় এইটুকুনি হয়ে বসে রইল আরাবি। পরপর কি যেন একটা কিছু মনে করে নড়ে চড়ে উঠল। ওদের ঘনিষ্ঠ সময়ে জায়ান যখন ওকে লাভ বাইটস দেয়, আরাবি ব্যথায় মৃদু আওয়াজ করে উঠে। জায়ান তখন আবার সেই সব জায়গায় আদুরে ভাবে ঠোঁটের আবেশ দিয়ে ভরিয়ে ফেলে। আরাবির তখন খুব ভালো লাগে। আরাবি ভাবছে আজ তো নিজেও জায়ানকে কামড় দিয়েছে, তাহলে সেই আঘাতের স্থানে ওর ঠোঁটের ছোঁয়া দিলে জায়ানেরও তো ভালো লাগবে। এসব ভেবেই আরাবির লজ্জার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। গালগুলো গরম হয়ে গিয়েছে। শুকনো ঢোক গিলল আরাবি। মনে মনে সাহস জুগিয়ে জায়ানের কাছে এগিয়ে আসলো, খুব কাছে, এতটা কাছে যে দুজনার নিঃশ্বাস অনুভব করতে পারছে জোরালোভাবে। আরাবি এক হাতে জায়ানের কোমর পেঁচিয়ে ধরল, আরেক হাতে জায়ানের কাঁধ। আরাবির কাণ্ডে জায়ান যেন অবাক হচ্ছে বেশ। পরপর আরাবির ঠোঁটের স্পর্শ সেই আঘাতের স্থানে পেয়ে চমকে যায় জায়ান। ওর যেন রক্ত ছলকে উঠেছে একদম। হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরপর জোরালো দমে সুর তুলে তা প্রতিধ্বনিত হতে লাগলো। জায়ান চোখ বন্ধ করে নিল, আবেশে জড়িয়ে ধরল স্ত্রীকে। অনুভব করতে লাগলো স্ত্রীর দেওয়া ভালোবাসাগুলোকে। কিন্তু বেশিক্ষণ স্থির থাকলো না মেয়েটা এভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে ওকে এইভাবে উত্তেজিত করে তুললো। তাহলে এভাবে শান্ত থাকার কোনো মানে আছে? নেই তো। জায়ান আরাবির মুখটা ধরে উপরের দিকে উঠালো। আরাবি লাজুকলতার ন্যায় মিইয়ে গেল জায়ানের ওই নেশা ভরা চোখ দুটো দেখে। জায়ানের বুকে আলতো ধাক্কা দিয়ে সরে যেতে নিল, কিন্তু জায়ান দিলে তো। আরাবিকে শক্ত করে আঁকড়ে ধরল বুকের মাঝে। আরাবির চিবুক স্পর্শ করে ওর মুখটা ভালোভাবে তুলে ধরলো। তারপর সেকেন্ড সময়ও নষ্ট না করে প্রিয়তমা স্ত্রীর অধরে অধর মিলিয়ে দিল। আরাবি যেমন এতক্ষণ জায়ানকে তার ভালোবাসায় পাগল বানাচ্ছিল, এইবার জায়ান আরাবিকে নিজের ভালোবাসায় পাগল বানাচ্ছে। স্বামী স্ত্রী দীর্ঘ ভালোবাসার মুহূর্তে হারিয়ে গেল। তীব্র অনুভূতিতে তলিয়ে রইল তারা। জায়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে বসে আছে আরাবি। লজ্জায় জায়ানের দিকে তাকাতে পারছেন। এদিকে জায়ান আরাবির কাণ্ড দেখে এবার হেসে বলে, আশ্চর্য, সামান্য একটু চুমু খেয়েছি, আর কিছু করেছি তোমায়? এত লজ্জা পাওয়ার কি আছে? আরাবি জায়ানের কথা শুনে মুখ ফুলালো, মিনমিন করে বলে, আমি বাধা দিয়েছি সেই জন্যই তো থেমেছেন, নাহলে আপনি নিজ ইচ্ছা থেমে যাওয়ার ব্যক্তি নাকি? মিন করছো কেন? যা বলবে জোরে বলবা। আরাবি এইবার সরে আসলো জায়ানের কাছ থেকে, নাক ফুলিয়ে বলে, বলেছি আপনি একটা চরম নির্লজ্জ মানুষ। ধন্যবাদ প্রশংসা করার জন্য, তবে এটা আমি আগে থেকেই জানি যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। আরাবি মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। জায়ান আরাবির হাত টেনে ওকে আবারও নিজের কাছে এনে বলে, এখন আবার মুখ ফুলিয়ে রেখেছো কেন? এইভাবে মুখ ফোলাবে না, দেখতে কিউট লাগে তোমায়। আবার চুমু খেতে ইচ্ছে করে। আরাবি ভড়কে গিয়ে সরে এলো, বলল, উফ, কি সব বলেন! আর আপনার কি সবসময় শুধু আমাকে চুমু খেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, তুমি জাস্ট একবার অনুমতি দাও, আমি সারাদিনই তোমায় চুমু খাবো। এটাতে কি এমন আছে? এমন ভাবে বলেন যেন চুমুতে কত স্বাদ। অনেক স্বাদ, তুমি পাও না? না, আপনার কাছে এইসব অদ্ভুত কথা শুনি। তা আমাকে চুমু খেলে এটার কি টেস্ট পান আপনি? বলেন তো শুনি। হ্যাঁ, ভীষণ আগ্রহ নিয়ে জবাব দিল আরবি। জায়ান বাঁকা হাসলো, তারপর মুখটা নামিয়ে আরাবির কানের কাছে আনলো। ফিসফিস করে বলল, কাক ময়া। এটা বলে জায়ান সরে আসলো। এদিকে আরাবি ভ্যাবলার মতো বসে আছে। এই লোক এটা কি বলল? এটা কেমন ভাষা? এক পর্যায়ে আরাবি নাক মুখ কুচকে বলে, আপনি কি সহজ ভাষায় কিছু বলতে পারেন না? এটা কি বললেন? এই কাক ময়া, এটা আবার কি? জায়ান এবার এসে বকবক করতে থাকা আরাবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। আরাবি চমকে উঠল, পরপর চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? অনেক কথা হয়েছে, এবার গোসল দেবে, তারপর খেতে হবে। ক্ষুধা পেয়েছে আমার। কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দিন। একটু আগে আপনি ওটা কি বললেন? জায়ান আরাবিকে নিয়ে ওয়াশরুমে এসে একটা টুলে বসিয়ে দিয়ে বলে, আগে আমার কথা মতো সব করবে, আমি যা যা বলেছি, তাহলে ওটার মিনিং বলবো। না চাইতো এইবার আরাবি জায়ানের কথা মেনে নিল। আরাবিকে গোসল করিয়ে দিতে চেয়েছিল জায়ান, তবে আরাবি রাজি হয়নি। ও একাই পারবে বলে জায়ানকে বের করে দিয়েছে। এদিকে জায়ান গিয়ে খাবারগুলো রান্নাঘর থেকে গরম করে আনলো। ঠান্ডা হয়ে গিয়েছে খাবারগুলো, তাই খাবারগুলো গরম করে রুমে এসে দেখে আরাবি মাত্রই বের হয়েছে ওয়াশরুম থেকে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। জায়ান খাবারের ট্রেটা টেবিলে রেখে জলদি আরাবির কাছে এসে ওকে কোলে তুলে নিল। তারপর রাগী চোখে আরাবির দিকে তাকিয়ে বলে, এত বেশি বেশি পাগলামি করো কেন? আমি বলেছিলাম না আমি না আসা পর্যন্ত বসে থাকবে? আমি রুমে নিয়ে আসবো। এইটুকুই তো, কিছু হবে না। বেশি বুঝো তুমি মেয়ে। জায়ান আরাবিকে নিয়ে বিছানায় বসলো। এরপর খাবারগুলো আনলো। তারপর নরম স্বরে বলে, আমি রাগ করেছি বলে এইসব খাবার একা হাতে তৈরি করেছো? আমি একা করিনি, ছোট মা হেল্প করেছে তো, আর তিনিই বলেছেন আপনার এইসব খাবার পছন্দ। তাই? হুম। জায়ান এবার প্লেটটা হাতে নিল। এরপর নিজের হাতে আরাবিকে খাইয়ে দিতে লাগলো। আরাবি বিনা বাক্যে স্বামীর হাতে খেতে লাগলো। এ যেন অমৃত। আরাবি আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানায় এই মানুষটাকে তার জীবন সঙ্গী হিসেবে দান করার জন্য, এতটা সুখী মানুষ করার জন্য ওকে। আরাবিকে খাইয়ে দেওয়া শেষ হলে এবার জায়ান আরেকটু খাবার নিল প্লেটে। তারপর সেটা আরাবির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এবার তুমি আমায় খাইয়ে দাও। আরাবি আলতো হেসে প্লেটটা হাতে নিল। তারপর সুন্দরভাবে জায়ানকে খাইয়ে দিল এক লোকমা। কিন্তু আরাবি জায়ানকে ঠিকভাবে খাওয়াতে পারছে না, কারণ জায়ান ওর থেকে অনেক লম্বা। তাই আরাবি মিনমিন করে বলল, এইভাবে খাওয়াতে পারছি না তো, আপনি আমার থেকে অনেক লম্বা। জায়ান হেসে ফেলল আরাবির কথায়, বলল, আমি বেশি লম্বা না, তুমি বেশি খাটো। আরাবি রাগী চোখে তাকালো জায়ানের দিকে। কে খাটো? আমি 5 ফুট 3 ইঞ্চি। এই হাইটের মেয়েদের খাটো বলে? আপনি তো তাল গাছের মতো লম্বা। ইস, ঢং। এখন কিছু করুন, আমি এভাবে খাওয়াতে পারছি না। পাটা ভালো থাকলে দাঁড়িয়ে খাইয়ে দিতাম। আর দাঁড়াতে হবে না তোমায়। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই বলে জায়ান উঠে দাঁড়িয়ে গেল। তারপর ফ্লোরে বিছানো কার্পেটের উপর বসে পড়ল। আরাবি মোটেও আশা করেনি জায়ান ওর জন্য এভাবে নিচে বসে পড়বে। আরাবি অস্থির হয়ে বলে, আরে কি করছেন? নিচে বসছেন কেন? উঠে আসুন। ওখানে বসা লাগবে না, আমি দাঁড়িয়ে খাইয়ে দিব। জায়ান সেভাবেই বসে রইল। গম্ভীর স্বরে বলল, বেশি কথা বলো না তো। নাও, এবার খাইয়ে দাও। কি আর করার। জায়ানের কথায় পরাজিত হয়ে আরাবি সেভাবেই খাইয়ে দিল জায়ানকে। পুরোটা খাবার চোখ বন্ধ করে খেয়েছে জায়ান, যেন খুব করে উপভোগ করেছে খাবারের স্বাদটুকু। খাওয়ানো শেষ হলে জায়ান আরাবির হাত ধুয়ে দিল। এরপর খাবারের ট্রেটা সরিয়ে রাখলো। আরাবি উৎসুক নজরে তাকিয়ে আছে জায়ানের দিকে, খাবারটা কেমন লেগেছে জানার জন্য। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজেই জিজ্ঞাসা করলো, কেমন লেগেছে আমার রান্নাগুলো? বললেন না যে? জায়ান আরাবির হাত দুটোর হাতের মাঝে নিল। তারপর কিছু না বলেই অসংখ্য চুমুতে ভরিয়ে দিল আরাবির হাত দুটো। এরপর থেমে গিয়ে বলে, অনেক 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 সুস্বাদু হয়েছে খাবারগুলো। প্রথমবার রান্না করেছো এভাবে খালি হাতে, কোনো গিফট ছাড়া তোমার রান্নার প্রশংসা করতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। খালি হাতে মানে আবার কি? আপনি প্রশংসা করবেন, সেটাই তো আমার জন্য বড় গিফট হবে। হুম, বললেই হয় নাকি? এখন বলো কি গিফট নেবে? এত সুস্বাদু রান্না করেছো, গিফট তো দিতেই হবে তোমাকে। আরাবি কিছুক্ষণ ভাবলো। তারপর দাঁত কেলিয়ে বলে, ওই যে কাক ময়া বললেন না, ওটার অর্থ কি বলুন? এটা কোনো গিফট চাওয়া হলো? এটা তো এমনিতেই জিজ্ঞেস করলেই আমি বলতাম। আমি তোমাকে সম্পূর্ণ 1 প্লেট খাবার খাওয়ানোর জন্য এটা বলেছিলাম। এটার অর্থ আমি বলেই দিতাম। তো বলুন। জায়ান শ্বাস ফেলল। এই মেয়ে একদম বাচ্চাদের মতো ব্যবহার করে, ওর কাছে থাকলেই এমন করে। অবশ্য জায়ানের ভালো লাগে আরাবির এই বাচ্চামোর ব্যবহার। জায়ান বলল, তোমার ফোন কোথায়? ফোনের কথা জিজ্ঞাসা করে আরাবি ওর মাথায় বালিশের নিচ থেকে ফোন বের করে দিল। জায়ান এবার বলে, গুগলে সার্চ করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাক ময়া। এটা লিখো। আরাবি তাই লিখলো। সাথে সাথে উত্তর আসলো, কাকমোয়া ইজ আ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট মিনস লাইক মাইন। আরাবি এবার ভাবলো জায়ানকে জিজ্ঞাসা করেছে ওকে কিস করলে জায়ানের কেমন লাগে। জায়ান উত্তরে রাশিয়ান ভাষাটা বলেছে, যার অর্থ লাইক মাইন। ইস, লোকটা এত কিছু কিভাবে জানে? এমন সব কথা বলে যেগুলো মানুষ বুঝতেই পারবে না। আরাবি লজ্জায় মাথা নিচু করে রাখলো। জায়ান দুষ্টু হাসলো। আরাবিকে লজ্জা পেতে দেখে বলল, কি এটা? কি এটা অর্থ জানার জন্য এত রেসপেক্ট হয়ে পড়েছিলে, এখন তো লজ্জা পাচ্ছ কেন? আপনি যে এইসব বুঝিয়েছেন আমি কি তা জানি? নিচু কণ্ঠে বলল আরাবি। জায়ান বিছানায় শুয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে আরাবিকে টেনে ওর বুকের মাঝে শুইয়ে দিল। আরাবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তোমাকে উদ্দেশ্য করে যত কথাই বলি না কেন আরাবি, তুমি একটু গভীরভাবে তা অনুভব করিও, তাহলেই বুঝবে। আমার প্রতিটি কথার মাঝেই আমি বুঝিয়ে দেই তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। জায়ানের কণ্ঠে তুমি আমার স্নিগ্ধ কাঠগোলাপ। বাক্যটা শুনে প্রশান্তিতে চোখ বুজে আসে। আরাবির চোখ বন্ধ অবস্থাতেই বিড়বিড় করল, আমি আপনার, আপনি আমার, আমরা দুজন দুজনার।
আজ ফাহিম ইচ্ছে করে নূরদের ক্লাস নিতে এসেছে কোচিংয়ে। এটা ও কেন করলো জানে না, শুধু এটুকু জানে ওর নূরকে দেখতে ভীষণ ইচ্ছা করছিল, তাই তো কলেজে না গিয়ে এখানে এসেছে। কিন্তু যার জন্য এখানে আসা সেই নিষ্ঠুর রমণী একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। নূর একধানে বইয়ের দিকে তাকিয়ে আছে, না দৃষ্টি এদিকে যাচ্ছে আর না ওদিক। অন্যদিন হলে নূরের বইয়ের প্রতি এত মনোযোগ দেখলে ফাহিম খুশি হতো, কিন্তু আজ যেন ওর বইয়ের প্রতি এত মনোযোগ সহ্য হচ্ছে না ফাহিমের। অসহ্য লাগছে সবকিছু। মন চাচ্ছে নূরের হাতের ওই বইটা পুড়িয়ে ফেলতে, কিন্তু কেন এমনটা মন চাইছে ওর? এই মনটা কেন এত দিশেহারা হয়ে আছে ইদানিং, যেন ওর মন মস্তিষ্ক ওর হাতে নেই। ফাহিমের নিজের প্রতি রাগ লাগলো। এসব কি করছে ও? নূর অন্য একজনের বাগদত্তা, নূরের দিকে তাকানো তো ওর পাপ। সেখানে আজ কয়েকটা দিন যাবৎ 24 ঘন্টা নূরের কথাই ভাবতে থাকে ফাহিম। ফাহিম নিজের রাগ নিয়ন্ত্রণ করছে না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ফাহিম গম্ভীর স্বরে বলল, আজ এখানেই ক্লাস শেষ। আর যা যা পড়ালাম এগুলো অনেক ইম্পর্টেন্ট, সবাই পড়াগুলো আয়ত্তে করে নিও। সবাই ফাহিমের কথায় সম্মতি প্রদান করলো। ফাহিম বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে, টিচার্স রুমে গিয়ে বিদায় নিয়ে আসলো। তার এখন কলেজে যেতে হবে। ইন্টার সেকেন্ড ইয়ারে একটা ক্লাস মিস দিয়েছে, বাকি ক্লাসগুলো মিস দিতে চায় না, তাই দ্রুত কদমে পা চালালো। বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় আসতে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে ফাহিমের চলন্ত পাজরা থেমে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে নূর, আর সাথে ওর বাগদত্তা আহাদ। আহাদ নূরের কাঁধের ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল, তারপর নূরের একটা হাত নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। এই দৃশ্যটুকু দেখে যেন ফাহিমের বুকের বাঁ পাশটায় আগুন ধরে গেল, ভীষণ জ্বলন অনুভব হতে লাগলো। সহ্য হচ্ছে না আহাদের হাতটা যে নূরের হাত ধরেছে। ইচ্ছে করছে হাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নূরের কাছ থেকে, কিন্তু না, এমনটা যে করার অধিকার নেই। আর কি কারণেই বা ও এমনটা করবে? কেন ওর মনে এসব ভাবনা আসছে? ফাহিম ফের তাকালো, দেখলো আহাদ একটা রিক্সা দাঁড় করাচ্ছে। অতঃপর তারা সেই রিক্সাটায় উঠে চলে গেল। নিষ্ঠুর রমণীটি একবারের জন্য পিছু ফিরে চাইল না, চুপচাপ রিক্সায় বসে আছে নূর। ওর পাশে হাসি মুখে বসে আছে আহাদ। আজ অফিসে তেমন একটা চাপ নেই, তাই ভাবলো লাঞ্চ আওয়ারের আগে পর্যন্ত নূরকে সময় দেওয়া যাক। আহাদ তো ভেবেই নিয়েছে একটুখানি সময় পেলে সেটাও নূরের সাথে কাটাবে আহাদ। তবে পাশে বসা নূরের এত নীরবতা সহ্য হলো না আহাদের। ওর হাতের মুঠোতে থাকা নূরের হাতটা একটু শক্ত করে ধরলো, হাসি মুখে বলল, আজ রিকশায় করে আমরা ঘুরবো নূর। ইফতি ভাইয়ের থেকে জেনেছি তোমার নাকি রিকশায় চড়ে ঘুরে বেড়ানো অনেক পছন্দ। নূর আহাদের কথায় তার দিকে তাকালো, তার জোরপূর্বক একটা হাসি উপহার দিল আহাদকে। আহাদের নূরের হাসিটা দেখে সন্দেহ হলো, মনে হলো না নূর মন থেকে খুশি হয়েছে। এই হাসিটা মিথ্যে হাসি। আহাদ শীতল কণ্ঠে বলে, তোমার হাসিটা মিথ্যে নূর। চমকে উঠল নূর, তাকালো আহাদের দিকে, অবাক কণ্ঠে বলে, মানে মানুষ মিথ্যা হাসে কিভাবে হাসে? কেমন যেন ব্যথিত হৃদয়ের ব্যক্তিদের মতো বেদনাদায়ক হাসলো আহাদ। ধীর আওয়াজে বলে, তুমি কি জানো মেয়ে, হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। কিন্তু তোমার এত কিসের দুঃখ নূর? কেন তুমি সবসময় নিজেকে আমার থেকে আড়াল করে রাখো, নিজেকে গুটিয়ে রাখো আমাকে দেখলেই? তোমার কি আমাকে ভালো লাগে না নূর? আজ আমাকে তোমার মনের কথাগুলো খুলে বলবে? আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি একটা স্বাভাবিক দাম্পত্য জীবন চাই, সেই জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমি এক পা এগিয়ে আসলে আমার মনে হয় তুমি 10 পা পিছিয়ে যাও। কেন এমন করো নূর? আমার এইসব প্রশ্নের উত্তর কি আজ তুমি দিবে? এভাবে আর আমাকে ধোঁয়াশায় রেখো না। আমি উত্তর চাই নূর। একটু থেমে আবারও বলে। আহাদের এক একটা কথা যেন নূরের বুকে তীব্র অনুশোচনা জাগ্রত হলো। হৃদয়টা যেন হাহাকার করে বলছে সে ভুল করেছে, অনেক বড় ভুল। একজনের সাথে কমিটেড থেকেও আরেকজনকে ভালোবেসে ফেলা তো অন্যায়, তাও আবার এতদিন যাবৎ আহাদকে মিথ্যে আশা দিয়ে রেখেছে। ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, ওর কারণে বিয়ের ডেট আগাচ্ছে না। ও যা চাইছে, যেমনটা চাইছে তেমনটাই করছে, কিন্তু বিনিময়ে নূর আহাদের সাথে বেইমানি করছে। ওকে যে ভালোবাসে তাকে ওর হৃদয়টা না দিয়ে, যে ওকে ভালোবাসে তো দূরে থাক, ওর দিকে ঠিকভাবে তাকায়ও না, তাকে হৃদয় দিয়ে বসে আছে। এখন এইসব কথা কোন মুখে আহাদকে বলবে নূর? নূরের হৃদয়ের অনুশোচনাগুলো অশ্রু আকারে ঝরে পড়তে লাগলো। এদিকে নূরের চোখে পানি দেখে আটকে উঠল আহাদ। ওর কথায় কি নূর অনেক কষ্ট পেয়েছে? হ্যাঁ পেয়েছে তো, তাই তো মেয়েটা কাঁদছে। আহাদ অস্থির হলো, বিচলিত হলো, খুব করুণ কণ্ঠে বলল, আই এম সরি নূর, কান্না করো না আর। আই এম সরি। আমার কোনো কথাতে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি অনেক সরি। নূর ঠোঁট কামড়ে ধরল কান্না আটকানোর জন্যে। অনেক হয়েছে আন্না, আজ সব কথা আহাদকে জানিয়ে দিবে, যা হবার হবে। মনের মাঝে এসব আর চেপে রাখতে পারবে না নূর, এভাবে ধুকে ধুকে মরতে পারবে না। এমন একটা রাত নেই যে ও শান্তিতে ঘুমিয়েছে। নানান এলোমেলো চিন্তা ভাবনাগুলো পোকার মতো কিলবিল করে মন মস্তিষ্কে।
নূর ভেজা কণ্ঠে বলে উঠল, আমাকে একটু শান্তিময় কোথাও নিয়ে যাবেন? আমি কোলাহলে সব সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ, অবশ্যই। এখান থেকে তো বেশি দূরে না, জাতীয় উদ্ভিদ উদ্যান, সেখানে যাবে? আপনি যেখানে খুশি নিয়ে চলুন, আমার শুধু একটা শান্ত পরিবেশ চাই। আচ্ছা আচ্ছা, আমি নিব। তুমি শুধু কান্নাটা থামাও নূর, তোমার কান্না আমার সহ্য হয় না। প্লিজ কেঁদো না। নূর চুপচাপ বসে রইল, তবে আজ আর কান্না থামানোর চেষ্টা করলো না। ঝরে পড়ুক না কিছু অশ্রুফোঁটা, যদি সেই অশ্রুজলের মাধ্যমে ওর হৃদয়ের কষ্টগুলো একটু হলেও কমে। আসলে কি জানেন, মানুষ তাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চায়, তবে এটা ভুলে যায় যে চোখও কথা বলতে পারে। এদিকে বোটানিক্যাল গার্ডেনের সামনে রিকশা এসে থামতেই আহাদ নেমে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে দিল নূরের দিকে। নূর দুহাতে চোখ মুছে নিল, তারপর আহাদের হাত ধরে নেমে দাঁড়ালো রিকশা থেকে। আহাদ রিকশা ভাড়া মিটিয়ে নিল, তারপর বোটানিক্যাল গার্ডেনে ওদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলো। আহাদ এখনো নূরের হাত ধরে আছে। নূর মাথা নিচু করে হাঁটছে আহাদের সাথে। মনের মাঝে ওর জমানো কথাগুলো কিভাবে বলবে আহাদকে সেটা ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে আসলো ওরা। আহাদের বেশ ভালো লাগছে নূরের সাথে এভাবে হাঁটতে। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। এভাবে ওরা সারা জীবন একে অপরের হাত আঁকড়ে ধরে দূর থেকে দূরান্তে পাড়ি জমাক। আহাদ আশেপাশে তাকালো, একটুখানি দূরে একটা বড় গাছ দেখতে পেল। সেখানে বসার জায়গা আছে, আর জায়গাটাও নিরিবিলি। আহাদ সেদিকে আঙ্গুল উঁচিয়ে নূরকে দেখালো, বলল, ওই যে ওইখানটায় চলো। নূর মাথা দোলালো। আহাদ নূরকে নিয়ে সেখানে আসলো। এরপর ওরা বসে পড়ল। দুজনের মাঝেই নীরবতা। মূলত আহাদ নূরকে সময় দিচ্ছে ওর কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এভাবে অনেকটা সময় কেটে গেল। নূর কিছুই বলছে না। আহাদ নূরের কাঁধে হাত রাখলো। নূর টলমল চোখে চাইলো আহাদের দিকে। আহাদ চোখের ইশারায় ভরসা দিয়ে বলল, জানো নূর, নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে গেলে প্রাথমিকভাবে ভীতি আসে, তবে সেই ভয় কাটিয়ে নিজেকে বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি। নূর চুপ করে রইল। আহাদ নূরের হাতটা নিয়ে ওর দু হাতের মাঝে আবদ্ধ করলো। অত্যন্ত কোমল গলায় বলল, নিজের হৃদয়ের কথা শোনো নূর, কারণ হৃদয় কখনো বিশ্বাসঘাতকতা করে না। নূর আহাদের কথাগুলো শুনে মনে মনে অনেকটা ভরসা পেল। বার দুয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অতঃপর নিজের মনের কথাটাই বলল, আহাদ, আমি আসলে আসলে আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা অনেক কষ্টে উচ্চারণ করেছে নূর। আহাদকে এই কথাটা বলতে চাইনিও, তাই তো এতটা বছর যাবৎ নিজের মনের মাঝে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেয়নি, বুঝতে দেয়নি। কিন্তু আজ কেন জানি মনে হলো আহাদকে কথাটা বলা উচিত, না হলে আহাদকে ঠকানো হবে। যেখানে আহাদ ওকে পাগলের মতো ভালোবাসে, সেখানে মনের মাঝে অন্য একটা মানুষকে রেখে আহাদকে বিয়ে করে নিল। আবার আহাদকে কথাটা জানালোও না, এটা তাহলে ঠকানো হবে না? নূরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ভয় পাচ্ছে আহাদের দিকে তাকাতে। তবে অনেকক্ষণ চলে গেল, আহাদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। নূর এবার ভয়ে ভয়ে তাকালো আহাদের দিকে। দেখলো আহাদ বেশ শান্ত দৃষ্টিতে নূরের দিকেই তাকিয়ে আছে। নূরের চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, ফর্সা চেহারাটাও লালচে হয়ে আছে। নূর ভয় পেল, ঘাবড়ালো, থেমে থেমে বলল, আপনি ঠিক আছেন? আহাদ অত্যন্ত শীতল কণ্ঠে বলল, আমাকে এই কথা আগে কেন বলনি নূর? তাহলে তো তোমাকে এতটা ভালোবেসে ফেলতাম না আমি। আহাদের এই কথাটায় অনেকটা কষ্ট লুকায়িত আছে, যেটা অনুভব করতে পারল নূর। এইবার ঠোঁট ভেঙে কেঁদে ফেললো, বলতে লাগলো, আমাকে ক্ষমা করুন আহাদ, আমি এমনটা চাইনি আহাদ। আমি নিজেও জানি না তা কেন কিভাবে ভালোবাসলাম। আমি অন্যায় করেছি আহাদ। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আহাদ মলিন হাসি উপহার দিল নূরকে, বলল, ভালোবাসা তো অন্যায় না নূর, তবে আফসোস তোমার ভালোবাসাটা আমার জন্যে না। নূর মাথা নিচু করে নিল। আহাদের হাত দুটো ধরে সেটা ওর কপালে ঠেকালো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন আহাদ, আমি এমনটা চাইনি। সরি আহাদ। আহাদ একটা হাত ছাড়িয়ে নিল নূরের কাছ থেকে। তারপর সেই হাত নূরের গালে ছোঁয়ালো। নূরের মুখটা উঁচু করে ধরল। নূরের চোখে চোখ রেখে বলল, তুমি ক্ষমা কেন চাচ্ছ নূর? অপরাধ তো আমি করেছি। তোমার আমার বাগদান সম্পূর্ণ হলো। আমার উচিত ছিল তখন থেকেই তোমাকে সময় দেওয়া, তোমার সাথে বেশি বেশি ভালো মুহূর্ত কাটানো, ফোনে কথা বলা। কিন্তু আমি তখন প্রথম অফিসে জয়েন করেছি। কাজের প্রেসারে আমি তোমাকে সময় দিতে পারতাম না। সারাদিনে 2-1 মেসেজ আর সপ্তাহে একবার ফোন দিতাম, তাও 5 মিনিটের বেশি দীর্ঘ হতো না আমাদের কথা। মাসের পর মাস দেখা না করে কাটিয়ে দিতাম। এই কারণেই তো তুমি আমায় ভালোবাসলে না নূর।
তবে এত কিছুর মাঝে এটা সত্যি নূর, হয়তো কাজের প্রেশারের কারণে তোমার সাথে ঠিকঠাক সময় দিতে পারতাম না, কিন্তু এটা সত্যি যে নূর, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এটা আমার ব্যর্থতা, আমি তোমাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। আহাত থামলো, বড় বড় শ্বাস নিল। আশ্চর্য, মুখের বাঁ পাশটা এত চলছে কেন, এত কষ্ট কেন লাগছে? তবে কি ভালোবাসার মানুষটির মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনলে এমনই যন্ত্রণা অনুভব হয়? আহাত দীর্ঘশ্বাস ফেলে, ফের বলল, তবে তুমি চিন্তা করো না নূর, আমি কোনো জোর জবরদস্তির সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু তোমার কাছে আমার একটাই প্রশ্ন। নূর ভেজা চোখে তাকালো আহাদের দিকে, বলল, কি প্রশ্ন? তুমি যাকে ভালোবাসো সেও কি তোমায় ভালোবাসে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তো আমি সবাইকে মানাবো, তোমাদের দুজনকে এক করব আমি। আর যদি এটা শুধুই একতরফা ভালোবাসা হয়ে থাকে, তবে সরি নূর, তোমার আমাকেই বিয়ে করতে হবে, সারাটা জীবন আমার সাথেই কাটাতে হবে। তুমি আমার পাশে থাকবে, এতেই আমার চলবে। আমি জানি দুজন একসাথে সংসার করা শুরু করলে একদিন না একদিন তুমি আমার মায়ায় পড়বে, আর সেই মায়া থেকেই ভালোবাসার সৃষ্টি হবে। আর আমাকে তুমি ভালোবাসবে নূর, এটা আমার প্রমিস। তোমার একতরফা ভালোবাসা আমি মেনে নিব, সব মেনে নিব। তাও আমাকে ছেড়ে যাবার কথা বলো না। আমি কোনোদিন তোমাকে এই বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না, কোনোদিন এই কথা আমাদের মাঝে আসবেই না। আমি সব ঠিক করে দিব নূর। কথাগুলো বলে আহাদ চাতক পাখির মতো তাকিয়ে রইল নূরের দিকে। নূর কি বলে তা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে সে বসে আছে, মনে মনে দোয়া করছে যেন নূর বলে যে ও একতরফা ভাবেই ভালোবাসে, তাহলেই হবে। বাকিটা আহাদ সামলে নিবে। সে নূরকে অনেক অনেক ভালোবাসবে, এতটাই ভালোবাসবে যে নূরের কোনোদিনও আফসোস হবে না যে নূর কেন আহাদকে বিয়ে করলো। ওর ভালোবাসায় মুগ্ধ হবে মেয়েটা, ওকে ভালোবাসতে বাধ্য হবে নূর। এদিকে নূর আহাদের কথাগুলো মন দিয়ে শুনলো, সব তো বলেই দিল, এখন আর লুকানোর কি আছে? যদি সবটা জেনেও আহাদ ওকে গ্রহণ করতে পারে তো নূরও আর মানা করবে না, কারণ নূর একাই ফাহিমকে ভালোবাসে। ফাহিম তো আর ভালোবাসে না। এই একতরফা ভালোবাসার কারণে আহাদকে আর কষ্ট দিতে পারবে না। এমনিতেই আজ সত্যিটা জেনে আহাদ অনেক কষ্ট পেয়েছে। তবে নূর ভেবেছে একটা সম্পর্ক শুরু করতে হলে একে অপরের সম্পর্কে সব জানতে হয়। সম্পর্কের শুরুই যদি মিথ্যা দিয়ে হয় তাহলে সেই সম্পর্ক ভালো হয় না। তাই তো নূর সিদ্ধান্ত নিয়ে নিল আহাদকে সব বলে দিবে, কোনো রকম লুকোচুরি করবে না, আহাদকে সব বলবে। নূর চোখ মুছে নিল, কিন্তু অবাধ্য জল আবারও ওর গাল ভিজিয়ে দিল। নূর বলল, আমি একাই ভালোবেসেছি, সে আমাকে ভালোবাসে না। ইনফ্যাক্ট আমার দিকে কোনোদিন অন্যভাবে তাকাও নাই। একটা শীতল বাতাস অনুভব করলো আহাদ। চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, মানুষটাকে আমি জানতে পারি নূর? আরাবি ভাবির ভাই ফাহিম। আহাদ অবাক চোখে তাকালো, বলল, তার সাথে তো মাত্র কয়েকটা দিন যাবৎ পরিচয়, তাহলে কিভাবে কি? আত্মীয়তার সম্পর্ক হয়েছে কয়েকদিন ধরে, বাট তাকে আমি চিনি অনেক আগে থেকেই। আমি যে কোচিং সেন্টারে পড়ি সেখানে ফাহিম পড়ান আমাদের, আমাদের শিক্ষক সে। আহাদ এবার বুঝলো কিভাবে কি হয়েছে। আহাদ আর কি বলবে, চুপচাপ বসে রইল। ওকে একটু শান্ত হতে হবে, বুকের জ্বলন্ত কমছে না, তীব্র যন্ত্রণায় হৃৎপিণ্ডটা ছটফট করছে। এই শান্ত নিরিবিলি পরিবেশটা অসহ্য লাগছে। আচ্ছা, চারিদিকে এত বিষাক্ত বাতাস কেন? শ্বাস নিতে কেন পারছে না আহাদ? এদিকে নূর আহাদের এত নীরবতা সহ্য করতে পারছে না। মানুষটা ওকে অনেক ভালোবাসে, এই মানুষটার কষ্টও সহ্য করতে পারছে না একদমই। নূর কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আপনি কি অনেক কষ্ট পাচ্ছেন? আই এম সরি, আমি এমনটা করতে চাইনি। আমি আপনাকে বিয়ে করব, শুধু আমার মনে হলো একটা সম্পর্ক শুরু হওয়ার আগে আমাদের মাঝে যেন কোনো গোপনীয়তা না থাকে। আপনি যেন সবটা জেনে তারপরে আমাকে বিয়ে করেন। তাই আমি আমার মনের কথা বলতে বাধ্য হয়েছি। প্লিজ কথা বলুন। আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না, একদম না। হাসি খুশি আহাদকে আমার পছন্দ। আহাদ নূরের চোখের দিকে তাকালো, তারপর একটুখানি এগিয়ে আসলো নূরের দিকে। নূর ভরকে গেল। আহাদ অদ্ভুতভাবে হাসলো, অতঃপর বলল, তুমি অনেক বোকা নূর। নূর বুঝলো না আহাদের কথা, প্রশ্ন করলো, আমি বোকা? হ্যাঁ,
ভীষণ বোকা। কিভাবে? বোকাই তো, না হলে ভালো লাগাকে ভালোবাসা বলে যে দাবি করে তাকে বোকা বলে না তো কি বলে? নূরের মাথায় যেন বজ্রপাত হলো। কি বলছে লোকটা? কিসের ভালো লাগার ভালোবাসার কথা বলছে? আর এর কারণে ও বোকা কেন হবে? নূর অবাক করা কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।